যে খেলোয়াড় তাকে যেখানেই নামাবেন সে সেখানেই খেলতে প্রস্তুত। আর এই মামাটি মানুষের সৈনিক। দেখা গেছে যে এত সম্পত্তি কিভাবে? দেখুন, তাদেরকে বলবো আমি হলফনামা দিয়েছি। আমার লড়াই ময়দানে কেউ আছে বলে মনে করি না। তার সাথে আপনি আপনাকে হাসনের প্রার্থী করেছে। কোথাও কি আপনার চাপ অনুভব হচ্ছে যে একসাথে তিনটে বিধানসভার দেখার? দেখুন, যে অতিরিক্ত দায়িত্ব বলে মনে করি না। 11টা বিধানসভার দায়িত্ব যখন সামলেছি, 8টা বিধানসভাটা আমার কাছে এমন কিছু বিষয় নয়। আপনি যে নির্বাচন দেখার দেখুন, যে আমি ছোটবেলা থেকে হাডুডু খেলেছি, বিভিন্ন মাঠে খেলা করেছি, ক্রিকেট খেলেছি, বিভিন্ন মাঠে খেলা করেছি। সর্বতই বিধানসভার প্রার্থী হয়েছেন, প্রচার কেমন করছেন এবং সাড়া কেমন পাচ্ছেন? দেখুন, যে কয়েকদিন আমি হাসান বিধানসভায় এসে ডোর টু ডোর এবং পদযাত্রা করেছি, এই এরিয়ার যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা আমার পায়ে পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি গ্রাম প্রদক্ষিণ করার চেষ্টা করছি। তো এখানকার যারা মামাটি মানুষের সৈনিক আছে, যেমন রামপুরহাট টুয়ের আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় সুকুমার মুখার্জির নেতৃত্বে 9টি অঞ্চল এবং নলহাটি টুয়ের যে 6টি অঞ্চল আছে, সেখানকার যারা ফাইন্যান্স কমিটির সহ অঞ্চল সভাপতি আছে, প্রত্যেককে দক্ষ সংগঠক এবং তারা সংগঠনটা সঠিকভাবে সাজিয়ে রেখেছে। এবং আমি যে সাড়া পাচ্ছি, যে মায়েরা, বোনেরা, দাদারা, কাকারা যেভাবে আমাকে আশীর্বাদ করছে, আমার মনে হয় বীরভূম জেলার 11টা বিধানসভায় জিতবে, কিন্তু হাসান বিধানসভা সর্বাধিক ভোটে বিরোধীদের পিছিয়ে রাখবে। গতকাল অভিষেক ব্যানার্জি এসেছিল, সেখানে আপনার সাথে দীর্ঘক্ষণ মানে পার্সোনাল ভাবে কথা বলতে দেখা গেছে। কি আলোচনা হয়েছে? দেখুন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক, আমাদের তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি, তিনি বর্তমানে সারা বাংলা তৃণমূল কংগ্রেস দলটাকে পরিচালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার নেতৃত্বে। স্বভাবতই বীরভূম জেলায় 11টা বিধানসভা আছে, বিধানসভা নিয়ে আলোচনা হয়েছে। সামনে 26-এ নির্বাচন, সেই নিয়ে আলোচনা হয়েছে। আমার হাসান বিধানসভা কেন্দ্রের তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, বঙ্গজননী বাংলার মা, তিনি আমাকে প্রার্থী করেছেন। সেই হিসাবে তিনি আমাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং বাকি বিধানসভাগুলো যেন সঠিকভাবে সবাই কাজ করছে কিনা সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনার হাতে নানুর এবং কেতু গ্রামের দায়িত্ব ছিল, তার সাথে আপনি আপনাকে হাসনের প্রার্থী করেছে। কোথাও কি আপনার চাপ অনুভব হচ্ছে যে একসাথে তিনটে বিধানসভার দেখার? দেখুন, যে আমি ছোটবেলা থেকে হাডুডু খেলেছি, বিভিন্ন মাঠে খেলা করেছি, ক্রিকেট খেলেছি, বিভিন্ন মাঠে খেলা করেছি। স্বভাবতই যে খেলোয়াড় তাকে যেখানেই নামাবেন সে সেখানেই খেলতে প্রস্তুত। আর এই মামাটি মানুষের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগত সৈনিক। স্বভাবতই আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্বটাই সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করাটা হচ্ছে আমার দায়িত্ব, কর্তব্য বলে মনে করি। আপনারা জানেন, প্রায় 2.5 বছর আগে আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। বীরভূম জেলার 167টি গ্রাম পঞ্চায়েত, 19টা পঞ্চায়েত সমিতি, 11টা বিধানসভায় সম পরিমাণে সমানভাবে উন্নয়ন করে চলেছি। স্বভাবতই 2-1টা বিধানসভার দায়িত্ব যদি কাঁধে বেশি চাপে, তো আমার কাছে এটা ভারিত্ব বা অতিরিক্ত দায়িত্ব বলে মনে করি না। 11টা বিধানসভার দায়িত্ব যখন সামলেছি, 8টা বিধানসভাটা আমার কাছে এমন কিছু বিষয় নয়। আপনি যে নির্বাচন কমিশনারে যে আপনার সম্পত্তি নিয়ে যে হলফনামা জমা দিয়েছেন, সেই সম্পত্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন আহ, দেখা গেছে যে এত সম্পত্তি কিভাবে? দেখুন, তাদেরকে বলবো আমি হলফনামা দিয়েছি। আমার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, এটা নির্বাচন আচরণবিধির মধ্যে পড়ে। আমার কাছে গোপনীয়তা কিছু নাই। আমি 2.5 বছর হলো বীরভূম জেলার সভাধিপতি আসনে বসেছি। এই 2.5 বছর আমার সম্পত্তি বৃদ্ধি হয়েছে না কমেছে সেটা লক্ষ্য করার জন্য বলবো। আর আমার যে স্থাবর সম্পত্তি সবগুলোই তো আমার পৈতৃক সম্পত্তি। স্বভাবতই এ সম্পত্তি আমার পরিবারের প্রত্যেকটি সদস্যের নামে এই ধরনের সম্পত্তি আছে। তো এটাকে নিয়ে যারা গুঞ্জন করছেন তাদেরকে বলবো একটু এনকোয়ারি করে নিন, তারপর গুঞ্জন শুরু করবেন। হাসন বিধানসভার সিপিএম ও বিজেপি প্রার্থী দিয়েছে, তাদের সাথে কিভাবে আপনি লড়াই করবেন? দেখুন, আমার লড়াই ময়দানে কেউ আছে বলে মনে করি না, কারণ এখন মাঠে ময়দানে কাউকে এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি।
সেভাবে বিরোধীদের প্রচারও দেখতে পাইনি, যদিও আমরা 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকি। আর বীরভূম জেলার সভাধিপতি আসনে বসে হাসন বিধানসভার ব্যাপক উন্নয়ন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নির্দেশে। সর্বত্র হাসন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলই ফুটবে, অন্য কোনো ফুল ফুটবে না। আপনি তো পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে নানুরে থেকে আপনি প্রচার করেছেন, কিন্তু নানুরের মতো সাড়া পাচ্ছেন হাসনে, না হাসনে বেশি সাড়া পাচ্ছেন? কোথায় বেশি সাড়া যেমন আমার কাছে বীরভূম জেলা 11টা বিধানসভায় সমান। 24 নির্বাচনে আমরা বীরভূম জেলা যে কোর কমিটি গঠন করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কোর কমিটিকে সঙ্গে নিয়ে বীরভূম জেলার 11টা এবং পূর্ব বর্ধমান 3টে 14টা বিধানসভার নির্বাচন আমি করেছি সকলকে সঙ্গে নিয়ে। এবং বিগত দিনে যে রেজাল্ট ছিল সেই রেজাল্টকে আমি ছাড়িয়ে গিয়েছি। স্বভাবতই এই 26 নির্বাচনে তার ব্যতিক্রম হবে না। আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকটি বিধানসভাতে ব্যাপক রেজাল্ট হবে এবং প্রত্যেকটি বিধানসভা যাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত করেছেন, মনোনয়ন পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন, প্রত্যেককেই ব্যাপক ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবে। হাসন বিধানসভায় জিতে আপনি যদি প্রার্থী হন, বিধায়ক হন, তাহলে প্রথম কাজ হাসন বিধানসভার মানুষদের জন্য কি কাজ হবে? প্রথম কাজ কাজ করবেন? কি কাজ করব সেটা গতকাল আমাদের সহভারত তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যে হাসন বিধানসভার জিতার পর প্রথম কাজ কি হবে। প্রথম কাজ এটা হবে, মারগ্রাম থেকে আমাদের তারাপীঠ, এই মারগ্রাম থেকে তারাপীঠ যেতে 14 কিলোমিটার রাস্তা, কিন্তু যদি ওই মাঝে যে নদী প্রবাহমান আছে সেই নদীটার উপর একটা ব্রিজ করা যায় তাহলে 1-2 কিলোমিটার রাস্তা, 12 কিলোমিটার রাস্তা শর্ট হবে। সেটা কালকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করে দিয়েছেন। আর একটা হচ্ছে নলহাটি 2 এবং রামপুরহাট 2, এই দুটো ব্লক নিয়ে হাসান বিধানসভা। এই দুটো ব্লকের মধ্যে একটা নদী প্রবাহমান আছে, এই নদীটার উপর যদি ব্রিজ করা যায় তাহলে এই দুটো ব্লকের দূরত্বটা কমে যাবে। স্বভাবতই এই দুটি আমার প্রধান লক্ষ্য ছিল এবং গতকাল আমার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সেনাপতি তিনি ডিক্লেয়ার করেই দিয়েছেন যে নির্বাচন বিধি মিটে গেলে হাসান বিধানসভা প্রথম কাজ হবে এই দুটো। তো স্বভাবতই এই দুটোই আমার প্রথম কাজ হবে।